নমস্কার। গতকাল মোথাবাড়ির ঘটনা যদি কর্মরত বিচারকদের শিরদাঁড়ায় হিমেল স্রোত বইয়ে দিয়ে থাকে, তাহলে আজকে সুপ্রিম কোর্টের মেজাজ দেখে আরও অনেকেরই একই অবস্থা হওয়ার কথা। এখন এদের মধ্যে কারা কারা আছেন? একদল আছেন যারা প্যানিককে লুকিয়ে রাখতে জানেন, ফলে বাইরে থেকে দেখলে মনে হবে দে আর কমপ্লিটলি আনফেজড, কিন্তু ভিতরে ভিতরে একেবারে ঠকঠক ঠকঠক করে কাঁপছেন। মূল প্রশ্নটা হলো, সুপ্রিম কোর্ট তো যা বলার বলে দিয়েছে, আর 96 ঘন্টা পরে আরেক দফা শুনানি হবে, কিন্তু এই অর্ডারের পরিপ্রেক্ষিতে এবং গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে কি কি জিনিস ঘটতে পারে, এটা আমাকে মাফ করবেন, আমি কিছুটা অনুমানের ভিত্তিতেই আমার যা মনে হয় সেটা বলার চেষ্টা করছি। অনুমান ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, সম্পূর্ণভাবে দোষ আমার, আর ঠিক হলেও আমি কোনো কৃতিত্ব নেব না। প্রথম প্রশ্ন, সুপ্রিম কোর্ট আজকে আমাদের রাজ্যের এই সদ্য মনোনীত হওয়া মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, মালদার ডিএম এবং এসপি, এদের বিরুদ্ধে এই ধরনের কড়া মন্তব্য করার পরে, পরিষ্কার দায়িত্বে গাফিলতির অভিযোগ আনার পরে, এবং এদের মধ্যে কয়েকজনকে 6 তারিখের শুনানিতে বাধ্যতামূলকভাবে ভার্চুয়ালি হাজির থাকার কথা বলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছেন যেখানে নির্বাচন কমিশনের পক্ষে এদেরকে স্বপদে বহাল রাখা কতটা সম্ভব হবে আমি সেটাই বুঝতে পারছি না। তার কারণ, যদি পার্টিজানশিপের জন্য এতগুলো লোকের বদলি হয়ে যায়, এবং হয়েছে, নির্বাচন কমিশনের ক্ষমতা আছে, তারা করছে, তা নিয়ে আমি প্রশ্ন করছি না, তাহলে অকর্মণ্যতার জন্য যারা সুপ্রিম কোর্টের চোখে ইতিমধ্যেই অভিযুক্ত প্রমাণিত হয়েছেন, তাদেরকে নির্বাচন কমিশন রাখবেন কী করে? এটা প্রশ্ন নাম্বার 1। 2 নম্বর প্রশ্ন, এই যে গতকাল বিকেলবেলা পর্যন্ত সুপ্রিম কোর্টের অর্ডার আসার পরে প্রধান বিচারপতি তার সতীর্থ বিচারকদের সঙ্গে ভার্চুয়াল প্রেস কনফারেন্স করে যে ভোকাল টনিক দিয়েছিলেন গত রাতের ঘটনার পর, সেটার পুনরাবৃত্তি করা তো কিছুতেই সম্ভব নয়। ফলত এই অ্যাডজুডিকেশন প্রসেস, যেটা 5 তারিখ বিকেল 4টের মধ্যে শেষ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সংশ্লিষ্ট বিচারকরা, সেটা সত্যিই শেষ করা যাবে কি না, এটাও তো একটা বড় প্রশ্ন উঠে গেল। এবং বিচারকরা বলতেই পারেন, যতক্ষণ পর্যন্ত না আমাদের নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা হয়, যেখানে বসে আমরা কাজ করছি শুধু সেখানে নয়, যেখানে আমরা আছি সেখানে, আমাদের পরিবার যেখানে আছে সেখানে, ততক্ষণ আমরা আর নির্ভর হয়ে আমাদের যে বকেয়া কাজটুকু সেটা করে উঠতেই পারবো না। আমরা উই আর ইন ট্রিমেন্ডাস মেন্টাল ডিস্ট্রেস। এর জন্য তাদেরকে কেউ দোষী সাব্যস্ত করতে পারবে না, করা উচিত নয়। ফলে সেকেন্ড কোয়েশ্চেন, অ্যাডজুডিকেশন প্রসেস যদি ডিলেড হয়, তাহলে হোয়াট উইল বি ইটস ইম্প্যাক্ট অন দ্য লাস্ট ডে, যেটা 6 তারিখে ধরে নেওয়া হয়েছে, অফ ফ্রিজিং দ্য রোল, তার পরিণতি কী হবে? আজকে নোটিফাই করা হয়েছে আরবিট্রেশন, এই ট্রাইব্যুনালের কথা,
ঠিক কখন কবে থেকে ট্রাইব্যুনালের কাজ শুরু হবে আমি জানি না, কিন্তু প্রাক্তন বিচারপতিরা এই আবহাওয়ায় কতটা নিরাপদ বোধ করবেন কাজ করতে। যদিও একটা সুবিধা হলো তাদের ক্ষেত্রে, সবাইকে কলকাতায় রাখা হবে, কলকাতাতেই একটা কেন্দ্রীয় সরকারের বিল্ডিংয়ে, যেখানে তাদের বসার মতো উপযুক্ত জায়গাও আছে এবং পরিবেশও আছে, সেখানে তারা থাকবেন, অতএব তুলনায় তারা নিরাপদ। কিন্তু নিরাপত্তা শব্দটাই যখন পশ্চিমবঙ্গে একটা মোস্ট ডিবেটেবল প্রপোজিশন হয়ে দাঁড়িয়েছে, তখন কে যে নিরাপদ আর কে যে নিরাপদ নয় এটা বলা খুবই কঠিন। যে রাজ্যে বিচারকদের গাড়ি ভাঙা হয়, 12 ঘন্টা ধরে তাদেরকে আটকে রাখা হয়, মহিলা বিচারকদের সম্ভ্রম রক্ষা করা হয় না, জল অথবা সামান্য খাবার বাইরে থেকে আনতে দেওয়া হয় না, যেখানে আমাদের একজন মহিলা বিচারকের এই আর্তনাদ শুনতে হয়, সে রাজ্যে নিরাপদটা কে? আগামী 4 মে পর্যন্ত অবশ্যই এ রাজ্যের 101 নেতা, যারা ওই বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের মতোই একটা ঘেরা টোপের মধ্যে অভ্যস্ত হয়ে গেছে। সুতরাং প্রশ্ন নাম্বার 2, ইট মাইট অ্যাফেক্ট দ্য রিমাইন্ডার প্রসেস, এবং সেটা যদি অ্যাডজুডিকেশন বিলম্বিত হওয়ার অর্থ তার একটা কাসকেডিং এফেক্ট হবে, সব কিছুই তাহলে পিছোতে থাকবে, তখন আর নির্বাচনের দিনক্ষণ বা রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের কোনো ধারা বলবৎ করার মতো পরিস্থিতি থাকবে কি? আমার ধারণা এটা ক্লিয়ার হয়ে যাবে 6 তারিখ শুনানির সময়। 3 নম্বর হচ্ছে হোয়াট উইল বি ইটস পলিটিক্যাল ইম্প্যাক্ট, যেটা এই রাজ্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন, মোথাবাড়ির ঘটনার গুরুত্বটা কি এবং এর রাজনৈতিক পরিণতি কি হতে পারে, সেটা যিনি সবচাইতে ভালো বুঝেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকটা ঠাকুর ঘরে কলা খায়নি কেসের মতো তিনি যেভাবে কখনো সাগরদিঘি, কখনো আজকে বৈষ্ণবনগরে গিয়ে আমি জানি না জানি না জানি না বলে চেঁচাতে শুরু করলেন, এবং তারপরে প্রথমে কংগ্রেসকে এক হাত নেওয়ার পর হঠাৎ করে তার মনে হলো, আরে অমিত শাহ তো এর সঙ্গে জড়িত থাকতে পারেন, কষ্ট কল্পনায় তো সবই সম্ভব বলুন। অতএব অমিত শাহর নাম জুড়ে দিলেন। যে আন্দোলনকারীরা বিজেপির বাপ্পাপান্ত করছে, মুখ্য নির্বাচন কমিশনারকে বিজেপির দালাল বলছে, তাদেরকে বাজারে নামিয়ে দিয়েছেন অমিত শাহ। একথা যখন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, তার মানে একটাই হয়, তিনি ভয়ঙ্কর ভয় পেয়েছেন। ভয় পাওয়ার কারণ, এবারের পশ্চিমবঙ্গের ভোট একটা বিচিত্র পরিস্থিতির মধ্যে দিয়ে হচ্ছে, যে পরিস্থিতি আমরা এর আগে এই পশ্চিমবঙ্গে সত্যিই কখনো দেখিনি, দেখব বলে মনেও করি না। 2024 সালের নির্বাচনেও যেটা ততটা
স্ট্রাইডেন্টলি ম্যানিফেস্টেড হয়নি, 2026-এ ভোটের মুখে দেখছি সেটা কিন্তু অনেকখানি সম্ভব হয়েই গেছে। অর্থাৎ ধর্মীয় মেরুকরণ, জেলার পর জেলায় হিন্দু ভোটারদের একটা বড় অংশ বিজেপিকে সমর্থন করার জন্য ততটা নয় যতটা তারা যে হিন্দু সেই কথাটা জাহির করার জন্য এবার ইভিএম বাক্সকে ব্যবহার করবেন। এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো, কাদের হাত যশ, সেই বিতর্ক আপাতত আমি সরিয়ে রাখছি। কিন্তু এই ফ্যাক্টরটাকে যারা ডিনাই করবেন তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন, আমি এখনই বলে দিতে চাই। অতএব প্রশ্নটা ছিল, হিন্দুদের মধ্যে মেরুকরণটা কতটা সুসংবদ্ধ হয়েছে, সুসংহত হয়েছে, এবং যেহেতু হিন্দু সমাজ কখনোই সেই অর্থে একটা একতার নজির স্থাপন করতে পারে না এক্সেপ্ট ডিউরিং রায়েটস, অতএব বিজেপির মনেও এ ব্যাপারে নিশ্চয়ই কিছুটা হলেও দ্বন্দ্ব আছে। সীমান্তবর্তী জেলাগুলিতে মেরুকরণ প্রায় কমপ্লিট। মালদায় যদি এই বাদরামির ঘটনা না ঘটত তাহলেও একজন মালদাবাসী হিন্দুও সম্ভবত বিজেপি ছাড়া অন্য কাউকে ভোট দিতেন না। মোথাবাড়ির এই ঘটনা, বিচারকদের লাঞ্ছনা, সুপ্রিম কোর্টের এই অগ্নিবর্ষী মনোভাব, বিষয়টাকে এমন একটা তুঙ্গবিন্দুতে পৌঁছে দিয়েছে যেখানে হিন্দু মেরুকরণের সম্ভাবনাটা আরও বেড়ে যেতে পারে, এই কথা মোটামুটি অনুমান এখন থেকেই করে নেওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন, তাহলে কি কাউন্টার পোলারাইজেশন হবে ইন ফেভার অফ টিএমসি? অবশ্যই এই ঘোর দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মানুষকে আশ্বস্ত করে বলছেন, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমার হাতে কোনো ক্ষমতা নেই, আপনারা আমাকে বিশ্বাস করুন, এই যে ঘটনা ঘটলো তার জন্যে আমি লজ্জিত, বাংলার অসম্মান হলো তার জন্যে আমি লজ্জিত, এবং এর থেকে প্রমাণ হলো নির্বাচন কমিশন যাদের হাতে দায়িত্ব দিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আদৌ কুশলী নয়। হতে পারে, নাও পারে, কিন্তু রাজনীতিতে জানেন তো, পারসেপশন বিকামস মোর ইম্পর্টেন্ট দ্যান রিয়ালিটি। এই যে কালিয়াচক মোথাবাড়ির ঘটনা, নির্বাচন যদি সময় মতো হয় তাহলেও তা হতে এখনো 3 সপ্তাহ বাকি আছে প্রথম দফায়। বিজেপির কি আর কোনো দ্বিতীয় ইস্যু লাগবে? চুরি, দুর্নীতি, অকর্মণ্যতা, প্রশাসনিক ব্যর্থতা, এইসব কথা বলার তো খুব একটা প্রয়োজন থাকবে বলেই আমার মনে হচ্ছে না। এই কালিয়াচক আর মোথাবাড়ি দেখিয়েই আমার ধারণা তাদের প্রচারের বেশিরভাগটা তারা সাঙ্গ করে ফেলবে। এর অর্থ কি সবচেয়ে ভালো বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কেননা হোয়াট এভার মে বি দ্য ইম্পর্টেন্স অফ মুসলিমস ইন দি স্টেট, সেন্সাস বলছে 26%, অনেকে বলছে 30%, বাড়িয়ে চড়িয়ে এসব ঠিক এক্স্যাক্ট কত শতাংশ আমি বলতে পারবো না। কিন্তু ওই যে হুমায়ুন বলেছিল আমরা 30 ওরা 70, রাজ্যের কনটেক্সটে সেটা তো ঠিক উল্টো হয়ে যাবে। তাতে হু স্ট্যান্ডস টু গেইন অ্যান্ড হু স্ট্যান্ডস টু লুজ? আমার শ্রোতা বন্ধুরা যথেষ্ট বুদ্ধিমান, they will understand what I am trying to hint at. এর ফলে কি কাউন্টার মোবিলাইজেশন হবে? অর্থাৎ যেভাবে মুসলিমরা সেই 2011 সাল থেকে 2024 পর্যন্ত দিদিমণির মূল সহায় হয়ে ভোটের লাইনে দাঁড়িয়েছেন, এবারও কি তাই হবে? গতকালই যদি ওই নওদাতে হুমায়ুন কবির আর আসাউদ্দিন ওয়াইসির সভার কোনো ক্লিপ আপনারা দেখে থাকেন, তাহলে আপনারা বুঝবেন এবার কাউন্টার মোবিলাইজেশন অতটা সহজে করা যাবে না। যদিও অধীর চৌধুরী, যিনি পোড়া গরু বলে সিঁদুরে মেঘ দেখলেই ভয় পান, তিনি বলতে শুরু করেছেন মুর্শিদাবাদ জেলায় মুখ্যমন্ত্রী আসা মানেই দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হওয়া। এটা সম্ভবত অধীরের রাগের কথা, কিন্তু এই যে মুসলিম মহল্লাগুলোয় মুখ্যমন্ত্রী সভা করে বেড়াচ্ছেন কিংবা তাদের দলের সেনাপতি করে বেড়াচ্ছেন, সেখানে কি অতীতে দেখা স্বতঃস্ফূর্ত হর্ষধ্বনি আমরা শুনতে পাচ্ছি? কেমন যেন নীরব, নিস্তেজ, নিষ্পৃহ শ্রোতৃমণ্ডলী। দেখুন, ভিড় দেখে কিছু জাজ করবেন না। আজকের রাজনীতিতে কে কত ভিড় করতে পারে সেটা নির্ভর করে কে কত অকৃপণভাবে গান্ধীজির নোট ছড়াচ্ছে। তাই জনতার প্রতিক্রিয়ার চরিত্রটাই বলে দেয় যে কত ধানে কত চাল। নইলে গতকাল মুখ্যমন্ত্রী সাগরদিঘিতে, যেখানে টিএমসি এবার গোহারান হারবে, কেননা বাইরন বিশ্বাস গতবার যে বেইমানি করেছে, তারপরে সেখানে টিএমসির জেতার আর ছিটে ফোটা সম্ভাবনাও নেই। তবুও কেন যে তিনি সেখানে গেছিলেন আমি জানি না। মুখ্যমন্ত্রী প্রায় কাতর মিনতি করছিলেন মুর্শিদাবাদের মুসলিম মহিলাদের কাছে, কি আমার মুর্শিদাবাদের মা বোনেরা, এত নাম আপনাদের বাদ যাচ্ছে, তবু আপনারা চুপ করে বসে আছেন। দিস ইজ অলসো নট এ গুড সিগন্যাল। প্রত্যেকটা সভায় দিদিমণি চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো। অন্য সময় দেখেছি দুহাত তুলে জনতা হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি করে চিল্লাত। এবার জনতার ভিতর থেকে এত ক্ষীণ জবাব আসছে যে মমতাকে ধমকাতে হচ্ছে, জোরে বলুন, জোরে বলুন। যুবসাথী পাচ্ছেন তো? প্রায় নিরুত্তর। যারা পাচ্ছেন না তারা
ভোট এসে গেল তো, তাই আমাদের কাজ আটকে গেছে। এই যুবসাথী যেদিন হয়েছিল সেদিনই আমি বলেছিলাম ফার্স্ট ইনস্টলমেন্টটা কোনো রকমে দিতে পারবে, দ্বিতীয় ইনস্টলমেন্ট আর দেওয়া যাবে না। ফলে এই যে 1 কোটি হাংরি ইয়াং জেনারেশন, যারা নেই মামার চেয়ে কানা মামা ভালো মনে করে লাইন দিয়ে ফর্ম ফিল আপ করেছিল, দ্বিতীয় মাস থেকেই তারা যদি বোঝে এর চাইতে বড় ঠগের বাড়ির ভোজ আর কিছু নেই, তখন রিয়াকশনটা কি হবে? এবং এটা কিন্তু শুধু মুসলমানের হিন্দুর ব্যাপার না, এটা সবার ব্যাপার। সব মিলিয়ে আমাকে যদি জিজ্ঞেস করেন, এবং আমার পক্ষে যতটা নৈর্ব্যক্তিকভাবে বিষয়টা দেখা সম্ভব ততটাই নৈর্ব্যক্তিকভাবে আমি দেখছি মমতার মতো জননেত্রীর সভাগুলো আর অতীতের মতো নেই। সেই বোঝার উপর শাকেরাটির মতো এবার চেপে বসল মোথাবাড়ি, বিচারকদের উপর আক্রমণ। সময়টা সত্যিই ভালো যাচ্ছে না মুখ্যমন্ত্রীর। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।